গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রমথনাথ বেশির লেখে একটি গল্প, সুতপা। যেসব গুণ ও যে পরিমাণ রূপ থাকলে বিয়ের বাজারে উচ্চ চাহিদা হয়, তার সবগুলি থাকা সত্ত্বেও সুতপা যখন বুঝতে পারল বিয়ে তার হবার নয়, সে ৮-১০ জন মেয়ের মতো আশাতীতের পেছনে বৃথা ছুটোছুটি না করে জীবন ক্যালেন্ডারে সে পাতাখানাকে ছিঁড়ে ফেলে দিল। এবারে তার জীবনে এলো স্কুল মাস্টারির অধ্যায়। বাংলাদেশের বাইরে ছোট একটি শহরে মেয়ে স্কুলের মাস্টারি নিয়ে সে চলে গেল। তার উপরে নির্ভর করে সংসারে এমন কেউ তার ছিল না। সে স্থির করে ফেলল আর কারো উপরেও সে নিজের ভাঁড় চাপাবে না। তারপর একদিন সে নিজের বিছানা বেঁধে তোরঙ্গ সাজিয়ে হাওড়া স্টেশনে গিয়ে গাড়িতে চড়ে বসল। সে আজ অনেক দিনের কথা। সুতপা ৮ বছর এই স্কুলে মাস্টারি করছে বটে, কিন্তু কালের হিসাব আর মনের হিসেবে সব সময় খাপ খায় না। তার মনে হয় কত জন্ম ধরে যেন সে এখানে আছে, আরও কত জন্ম তাকে থাকতে হবে। তার মনে পড়ে যায় বাল্যকালে সে একবার তার পিতার সঙ্গে নৌকোয় করে মস্ত এক নদী পাড়ি দিয়ে রেল স্টেশনে আসছিল। একদিকে সরু নীল পাড়ের মতো তীরের রেখা, আর একদিকে ঝাপসা আবছা দিগন্ত। আকাশ আর জল মিশেছে বলে মনে হয় না। সুতপার মনে হয় এখনো যেন সেই নদীপথেই সে চলেছে, অতীতের দিকে, অতি দূরে, পূর্ব জীবনের ক্ষীণতম একটুখানি আভাস, ভবিষ্যতের দিকে কেবলই অশ্রুর ঘনতর বাষ্প, তীরের লেশ মাত্র নেই। সে স্থির করে নিয়েছে এমনি করেই ভাসতে ভাসতে অবশেষে একদিন জীবনের প্রান্তে এসে পৌঁছবে। স্কুলের কাজের ছকের সঙ্গে তার জীবনটা এতদিনে খাপে খাপে মিলে যাওয়া উচিত ছিল, গিয়েছেও তাই। কিন্তু বিপদ হয় ছুটিগুলোকে নিয়ে। স্কুলের জীবন নিরেট কাজ নয়, লম্বা এবং ছোটোখাটো ছুটির টুকরো সাজিয়ে তৈরি। ওই ছুটিগুলোকে নিয়ে সুতপা পড়ে বিপদে। কাজের প্রচুর অবসর আর মনের গভীর শূন্যতা দুয়ে মিলিয়ে তার মনে আদিম একটা অরাজকতার সৃষ্টি করে। নিজের ছোট ঘরখানির শূন্য শয্যায় শুয়ে একখানা বই খুলে নেয়। মনোযোগ বইয়ের পাতার অক্ষরের কালো রেখা ধরে প্রথম প্রথম বেশ ছুটতে থাকে, কিন্তু হঠাৎ কখন নিজের অজ্ঞাতসারেই গাড়ি এক লাইন থেকে আরেক লাইনে যায় চলে। আর একদিন অনায়াসে জীবন ক্যালেন্ডারে যে পাতাখানাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল কোন সঞ্চিত দীর্ঘ নিঃশ্বাসের ঘূর্ণি হাওয়ায়, সেখানে উঠতে উঠতে কোলের ওপরে এসে পড়ে। সুতপা চমকে ওঠে। মিহির বলে, চলো বেরিয়ে আসি। সুতপা বলে, চলো। মিহির একখানা গাড়ি ডাকে। সুতপা বলে, আবার গাড়ি কেন? মিহির বলে, কলকাতার পথে লোকজন ঠেলে আর অপঘাত বাঁচিয়ে চলতে গিয়ে মনোযোগের 15 আনায় মাঠে মারা যায়, পরস্পরের জন্য আর বাকি থাকে না। গাড়ির সুবিধা এই যে গাড়োয়ানটাকে ভিড় ঠেলে চলবার ভার দিয়ে বেশ নিশ্চিন্ত মনে গল্পগাছা করা যায়। দুজনে গাড়িতে উঠে বসে। ক্যালেন্ডারের তারিখের কালো খোপগুলোর মাঝে মাঝে এক একটা লাল তারিখ, কালোই ঘের দেওয়া লাল অঙ্ক। গাড়ি চলছে। মিহির কথা বলে না, মুখ ভারী করে থাকে। একটুতেই মিহিরের রাগ করা অভ্যেস। নিরুপায় সুতপা হ্যান্ডব্যাগ খুলে ফেলে ছোট্ট একখানি রুমাল বের করে। ভাঁজ খুলে ফেলতেই বেরিয়ে পড়ে কয়েকটি শুভ্র বেলফুল। সুতপা বলে, এই নাও, সন্ধি স্থাপন করলাম। মিহির ফুলগুলোর সঙ্গে রুমালখানা টান দিয়ে নিয়ে পকেটে ভরে। সুতপা বলে, ও কি? মিহির বলে, কেন, পতাকা? আচ্ছা,
এ ফুল কি আমার জন্য এনেছিলে? সুতপা গম্ভীরভাবে বলে, না। আবার ওর মুখ ভারী হয়। দুজনেই জানে এ ফুল কার জন্য আনা, তবে একজনেরই বা কেন জিজ্ঞেস করা, আর একজনেরই বা কেন অস্বীকৃতি? কিন্তু সংসারে নিরন্তর কি এমনি ঘটছে না? যে চোর হাতে নাতে ধরা পড়েছে সেও তো দোষ স্বীকার করে না। এমন সময়ে গাড়ি ধাক্কা খায়। সুতপা চমকে ওঠে। না, গাড়ির ধাক্কা নয়, চন্দনী এসে দরজায় ধাক্কা মারে। চন্দনী ওর ঝি। চন্দনী বাইরে থেকে বলে, দিদিমণি, চায়ের সময় হয়েছে। সুতপা তাড়াতাড়ি শয্যা ছেড়ে ওঠে। ক্যালেন্ডারে ছিন্ন পাতাখানা হঠাৎ উড়ে চলে যায়। খুব দূরে নয়, কাছেই কোথাও লুকিয়ে থাকে পুনরাবির্ভাবের সুযোগে। সুতপা ছোট্ট একখানি বাড়ি পেয়েছে। সরকারি পরিভাষায় যাকে বলে ফ্রি কোয়ার্টার। একটা ছোট্ট ড্রয়িং রুম, একটি বেডরুম, সম্মুখে একটি জাল দিয়ে ঘেরা বারান্দা, পেছন দিকে বাঁধানো উঠোন, রান্নাঘর, স্নানের ঘর, সবই আছে অল্পের মধ্যে। চন্দনী ওর ঝি, প্রথম থেকে আছে সুতপার সঙ্গে। রাঁধে বাড়ে, সুতপাকে খাওয়ায়, নিজে খায়। চন্দনী ওইখানেরই লোক। স্কুল খোলা থাকলে সুতপা 10টার মধ্যে খাওয়া সেরে সেজে নিয়ে বেরোবার আগে একবার আয়নার সম্মুখে দাঁড়ায়। এলোমেলো চুলগুলোকে কপাল থেকে সরিয়ে দিয়ে মুখের উপরে একবার রুমাল বুলিয়ে দরজা বন্ধ করে স্কুলে চলে যায়। চন্দনী বাড়িতে থাকে, আবার স্কুল থেকে ফিরে দরজা খুলে আয়নার সম্মুখে দাঁড়ায়। ওটা একরকম তার মুদ্রাদোষ হয়ে গিয়েছে। রোদে আর পরিশ্রমে বিকেলবেলায় স্থলপদ্মের মতো মুখ তার ঈষৎ মলিন, চুলগুলো কপালের উপরে এসে পড়েছে। স্থলপদ্মের কথা মনে পড়তেই তার হাসি পায়। উপমাটা মিহিরের। হাসির সঙ্গে সঙ্গে চোখের কোণ উজ্জ্বল হয়ে ওঠে। বাতাসে নাড়া খাওয়া পাতার নিচে রৌদ্রে চিক্কণ শিশিরের ফোঁটা। এসব তার স্কুল মাস্টারের প্রথম জীবনের কথা। তখনও তার মন শক্ত হয়নি। শক্তির মধ্যেকার কাঁচা মুক্তাবিন্দুর মতো একটুতেই চঞ্চল হয়ে উঠত। রাত্রে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কত রাত্রি পর্যন্ত না সে কেঁদেছে। এখন আর সহজে চোখে জল আসে না। এখন চোখের জল দুঃখের তাপে একেবারে দীর্ঘ নিঃশ্বাসের বাষ্পাকারে বের হয়। একসময় মধ্যরাত্রির অদৃশ্য প্রহরের জন্য যা সঞ্চিত ছিল, এখন তা নিরন্তর বাষ্পাকারে উচ্ছ্বসিত। সময় অসময় নেই। পরিমিত চোখের জলের চেয়ে অপরিমিত দীর্ঘশ্বাস কি শ্রেয়? সুতপা বুঝতে পারে না। প্রথম যখন সে এখানে এসেছিল তখন তাকে নিয়ে কানাকানি পড়ে গিয়েছিল। ছোট শহরে ছোট জলাশয়ের মতো একটু আঘাতেই তরঙ্গ বলয় প্রসারিত হয়ে যায়। তাদের দোষ দেইনে। মাস্টারনি নামে যেসব মেয়ের সঙ্গে এটা পরিচিত, তাদের চেহারা ও ধরন ধারণই স্বতন্ত্র। কোণবহুল তাদের মুখমণ্ডল, শীর্ণ তাদের দেহ। তারা যেন সংসার হর্তুকের শুষ্ক বীচি। কেউ বা আবার এমন স্থূল যেন গঙ্গা স্নানের যাত্রীর আলগা করে বাঁধা বিসদৃশ্য বোঁচকা। তাদের কেউ বা প্রগল্ভ, আর যারা নীরব তাদের যেন সমাধির স্তব্ধতা। তাদেরই বা দোষ কি? সংসারের ঘাটে ঘাটে ঠুক্কর খেতে খেতে তাদের সুডোল আকৃতি তুবড়ে তুবড়ে ওই একরকম হয়ে গিয়েছে। সুতপা তাদের থেকে কত আলাদা। কাঁচা তার বয়স, কচি তার মুখ। সৌন্দর্যের শুভ্র স্ত্রীর উপরে বুদ্ধির চিক্কণতা সদ্য মথিত নবনীতের উপরে রৌদ্রের মতো গড়িয়ে পড়ছে। চুলগুলি খোপায় বদ্ধ। শাড়ি জামা যত কম দামেরই হোক না কেন, তার স্পর্শে যেন একটা আভিজাত্য লাভ করে। ছোট্ট জুতো জোড়া দেখে ওর পায়ের লঘু সৌষ্ঠব অনুমান করতে দেরি হয় না। বেশি কথা কয় না, অথচ লোক দেখানো নীরবতার ভানও নেই।
অত্যন্ত অপরিচিতের সঙ্গেও অনাড়ম্বর মহিমায় কথা বলতে পারে। আত্মসম্মান রক্ষার সব প্রয়াস বড়াই নেই, ও আপনি রক্ষিত হয়। সুতপা যেন স্বচ্ছ স্ফটিক জলের উৎস, কত গভীর তা অনুমান করা সহজ নয়। স্কুলের সেক্রেটারি বললেন, তুমি একলা থাকবে? সুতপা সহজভাবে বলল, আমি তো চিরকালই একলা, ও আমার অভ্যেস হয়ে গিয়েছে। সেক্রেটারি তাকে বাসা দেখিয়ে দিলেন। চন্দনী নামে ঝিও তার স্থির করে দেওয়া। প্রথম প্রথম মিহির মাঝে মাঝে আসত। এমন স্থলে একটু কানাঘুষা হয়েই থাকে। লোকে ভাবত, এ আবার কে? কিন্তু অপরকে যা মানায় না, সুতপার পক্ষে তা যেন অশোভন নয়। লোকের যে কানাকানি দাবাগ্নিতে পরিণত হতে পারত, সুতপার সযত্ন আঁচলের আড়াল তার নিয়ন্ত্রিত জ্যোতিকে গৃহদীপের পদবি দিল। লোকের রসনা ক্ষান্ত হল, কিন্তু তার মনে কি শান্তি ছিল? সুতপা ভাবত, মিহির কি চায়, সে কি ধরা দেবে না? মিহির মরিচিকার ফসল কেটে গোলা ভর্তি করতে চায় নাকি? এমন করে আর কতদিন চলবে? মিহির 2-1 দিনের জন্য আসে, আবার চলে যায়। বহুদিন দেখা পাওয়া যায় না, আবার হঠাৎ একদিন এসে উপস্থিত। আসলে সুতপা জানে না যে পুরুষ 2 জাতের। এক জাতের পুরুষ আছে যারা মেয়েদের হৃদয়ে আগুনের জোয়ার জাগিয়ে দিয়ে চলে যায়, ধরা দেওয়া তাদের স্বভাব নয়। অন্য জাতের পুরুষ চাঁদের মতো পৃথিবীকে আবর্তন করে। ক্রমে তারা পৃথিবীরই এক দুরবি সর্পী অংশে পরিণত হয়। তাদের স্নিগ্ধ আলোক পৃথিবীর অন্ধকার দূর করে। মিহির প্রথম জাতের পুরুষ। তার সংকেতে নারীচিত্ত আলোড়িত হয়, মথিত হয়। কিন্তু না দেয় সে ধরা, না পারে সে ধরতে। এজন্য তাকে দোষ দেওয়া বৃথা। পূর্বরাগের দীপ্ত অসিকে বিবাহের বক্র খাপের ভেতরে ঢোকানো চলে না। কন্দর্প একবার মহাদেবের বিবাহের ঘটকালি করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন। সেই থেকে প্রজাপতির উপরে তার চিরকালীন বিরক্তি। মিহির যে দেবতার প্রজা, তিনি প্রজাপতি নন, কন্দর্প। সুতপার সবচেয়ে অসহ্য শীতের দীর্ঘ রাত্রিগুলো। ছোট শহরে রাত্রির নিশুতি শীঘ্র আবির্ভূত হয়। রাত্রে 8টার মধ্যে খাওয়া সেরে সে ঘরে ঢোকে। চন্দনী যায় তার বাড়িতে চলে। তারপর থেকে তার সুদীর্ঘ নিশি উদযাপনের পালা। শীতের প্রহর বরফ জমা নদীর মতো অচল। পাষাণের ভারে তা বুকের ওপরে চেপে বসে। সুতপা আলোটা উস্কে দিয়ে মাথার কাছে টেনে নেয়। তারপরে লেপের ভেতরে ঢুকে পড়ে একখানা বই খোলে। ওই বই নিয়ে শোয়া তার এক মুদ্রাদোষ। বই সে পড়তে পারে না। তার মন অজানা চিন্তার ধারা বেয়ে ছুটে চলতে থাকে। চিন্তার ফাঁকে ফাঁকে ঘড়ির দিকে তাকায়, কাঁটা দুটো কি চলছে? এত ধীরে কেন? দেয়ালে টিকটিকি ওত পেতে আছে। মাঠের মধ্যে শিয়াল ডেকে ডেকে ওঠে। হঠাৎ জানালার ফাঁকে চোখে পড়ে। রেল লাইনের পাশের গাছগুলোর মাথা উজ্জ্বল হয়ে উঠল। 11:30টার গাড়িতে সার্চ লাইট। তারপরে কখন সে ঘুমিয়ে পড়ে, আলোটা জ্বলতে জ্বলতে নিভে যায়। পরদিন চন্দনী এসে বলে, দিদিমণি, কেরোসিন যে মেলে না, রাতে অত নাই পড়লে। এমনি প্রতি রাত্রে। শূন্যতার ভার যে এত দুর্বহ তা কি সুতপা আগে জানত? তার জীবনযাত্রা যখন এমনিভাবে চলছিল, তখন সে এক সঙ্গিনী পেল। রমা নামে একটি মেয়ে স্কুলের সেকেন্ড টিচার হয়ে এলো। সুতপা হেডমিস্ট্রেস। ছোট জায়গায় অতিরিক্ত বাড়ি পাওয়া সম্ভব নয়। সুতপা রমাকে বলল, তুমি আমার সঙ্গে থাকো না কেন? রমা রাজি হল। সুতপা তাকে নিজের ড্রয়িং রুমটা ছেড়ে দিল। মিহির 2-1 দিনের জন্য এসে পড়লে রমা সুতপার ঘরে রাত কাটাত।
রমার সঙ্গ পেয়ে সুতপার শূন্যতার বোঝা কিছু হালকা হলো। রমা সদ্য বিএ পাশ করে এসেছে, সুতপার চেয়ে প্রায় 10 বছরের ছোট। মিহির মাঝে এসে একদিন কাটিয়ে গেল। রমা বলল, সুতপাদি, তুমি বিয়ে করো না কেন? সুতপা শুধায়, বিয়ে করবে কে আমাকে? বর স্থির করে তবে প্রস্তাব উত্থাপন করতে হবে এমন দায়িত্ব জানলে সেও কথা কখনোই তুলত না। তবু সে মনে মনে বলে, কেন, মিহির বাবু তো আছেন, একবার দেখেই মিহির সুতপার সম্বন্ধে একটা আঁচ রমা পেয়েছে। এসব জিনিস মেয়েদের চোখ প্রায় এড়ায় না। সুতপা উল্টে প্রশ্ন করে, তুমি বিয়ে না করে চাকরি করতে এলে কেন? রমা বলে, চাকরি আর বিয়েতে তো আড়াআড়ি নেই, করব। তারপরে একটু ঝোঁক দিয়ে বলে, সুতপাদি, আমার বিলেতে যাবার ইচ্ছে। এবারে সুতপা না হেসে পারে না। বিলেতে যাবার সোজা পথ কি হলো বিহারের এই স্কুলের মাস্টারি? সে বলে, রমা, সত্যি যদি বিলেতে যাবার ইচ্ছে থাকে তবে সে পথও হতে পারে বাসর ঘরের ভেতর দিয়ে, যদি তেমন তেমন বিয়ে হয়। সুতপা বুঝতে পারে রমা মেয়েটি মনে, বয়সে, অভিজ্ঞতায় একেবারেই কাঁচা। সংসারের পথ ঘাট সম্বন্ধে কোনো ধারণাই তার নেই। এই যাদের মেয়েরাই বিপদে পড়ে। যে কোনো পুরুষ দুটো মিষ্টি কথা বলে ওদের বিভ্রান্ত করতে পারে। সে নিজে দুঃখের আগুনে পোড় খেয়ে অনেকটা শক্ত হয়েছে, কিন্তু রমাকে আগলে রাখতে না পারলে বিপদ আছে। সুতপার ঘাড়ে এক নতুন দায়িত্ববোধ চাপে। মিহির 1 মাসের মধ্যে 2 বার এলো। এত ঘন ঘন সে আসে না। সুতপা তাকে বলল, তুমি এত ঘন ঘন এসো না, লোকে নানা রকম কথা বলতে শুরু করেছে। কথাটা সত্য নয়। সুতপা সম্বন্ধে কেউ কখনো কিছু বলেনি, বলা যে চলে তাও কারো মনে হয়নি। 3 দিন ধরে রমার অসুখ, সে স্কুলে যায়নি। স্কুল থেকে বাড়ি ফিরে সুতপা দেখল মিহির বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মনের মধ্যে বিদ্যুতের মতো খেলে গেল, এই সুযোগ বুঝে কি মিহির এসেছে? কিন্তু জানল কি করে? তবে রমা মিহিরকে চিঠি লেখে নাকি? সুতপা মিহিরকে বলল, আজ তোমাকে রাতে থাকতে বলতে পারলাম না। মিহির বলল, কেন? রমার অসুখ, তাকে ড্রয়িং রুম থেকে নড়ানো চলবে না, তোমাকে থাকতে দেব কোথায়? মিহির সুতপাকে অবশ্যই চেনে, জানে তর্ক করে তার মত পরিবর্তন সম্ভব নয়। মিহির বিদায় হয়ে গেল। সুতপা লক্ষ্য করল মিহির চলে যাবার সঙ্গে সঙ্গেই রমার মুখ থেকে একটা আলো যেন নিভে গেল। রমা বলল, সুতপাদি, তুমি মিহিরবাবুকে বিদায় করে দিলে কেন? আমি তোমার ঘরেই শুতাম। সুতপা বলল, না। যুক্তিতর্কের শৃঙ্খলাহীন ওই মারাত্মক না শব্দটিতে রমা বুঝতে পারল মিহিরের ঘন ঘন যাওয়া আসার সঙ্গে রমার উপস্থিতির একটা যোগ সুতপা যেন স্থাপন করে নিয়েছে। রমা মিহির সচেতন হয়ে উঠল। তারপর থেকে তেমন অনায়াসে আর সে মিহিরের প্রসঙ্গ তুলতে পারত না। সুতপার জীবনের শূন্যতার বসনের মধ্যে অতি সূক্ষ্ম ঈর্ষার, অতি সূক্ষ্ম আত্মগ্লানির 2টি সুতোর টানা পড়েন ক্রমে যুক্ত হয়ে যায়। এসব এমন কথা যার প্রমাণ নাই, অনুমানও বলা চলে না। এ যেন নিজেরই ছায়ায় নিজের ভিড় হয়ে ওঠা। অপরের উপরে দোষ দিতে পারলে যে সান্ত্বনা পাওয়া যায়, সে সান্ত্বনাটুকু নেই এর মধ্যে। মিহির চিঠি লিখল, একবার আসতে চায়। সুতপা লিখে দিল, এখন আসবার প্রয়োজন নেই। মিহির যে তাকে বিবাহ করবে এ আশা তার অনেক দিন চলে গিয়েছিল। সে হচ্ছে গিয়ে দুঃখ। আর মিহিরের সঙ্গে রমার যোগাযোগ, সত্যি কি তাই? খুব সম্ভব সেটা কেবল সুতপার অনুমান মাত্র। প্রমাণই হোক বা অনুমানই হোক,
সুতপার কাছে তা সত্য, ঈর্ষার সত্য, আত্মগ্লানির সত্য। সেই সত্য তাকে নিরন্তর পীড়িত করতে লাগল। এ হচ্ছে দুশ্চিন্তা। দুঃখের অন্ত আছে, দুশ্চিন্তার অন্ত কোথায়? এই নতুন দুশ্চিন্তায় সুতপার শরীর ও মন ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগল। দিনের কাজ বিষাদ, রাত্রের নিদ্রা বিষাক্ত, রমার সঙ্গ কাঁটার মতো সূচিমুখ। কিন্তু তার সবচেয়ে ভয়াবহ সময় রাত্রি নিস্তব্ধ প্রহরগুলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে নিদ্রাকর ওষুধের সাহায্য নিতে হলো। আফিমের আড়ক দেওয়া ঘুমের ওষুধ। একদিন গভীর রাত্রে হঠাৎ একটা কোলাহলে তার ঘুম ভেঙে গেল। জানলা খুলে দেখল তুমুল রবে বাজনা বাজিয়ে মশাল জ্বালিয়ে একটা শোভাযাত্রা চলেছে, বিয়ের শোভাযাত্রা। একটা খোলা ঘোড়ার গাড়িতে বরকনে বিয়ে করে বাড়িতে ফিরছে। সে মূঢ়ের মতো সেই দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। শোভাযাত্রা চলে যাওয়ার পরে সমস্ত জায়গাটা গভীরতর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। সুতপা জানালা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। তৃষ্ণার্ত পথিক নদীর স্বচ্ছ শীতল ধারা দেখতে পেয়েছে। সুতপা স্থির করল সে বিবাহ করবে। মিহির যদি সম্মত না হয় তবে অন্যত্র সে বিবাহ করে ফেলবে। এমন করে দুশ্চিন্তার জাল টেনে আর চলা যায় না। এই সংকল্প করা মাত্র কেমন একটা স্বস্তি বোধ করল। সে ঘুমিয়ে পড়ল। এমন আরামের নিদ্রা অনেকদিন তার ভাগ্যে জোটেনি। এদিকে রমার মধ্যেও কেমন যেন একটা পরিবর্তন হয়েছে। কিছুদিন থেকে শরীর তার সুস্থ যাচ্ছে না, কিন্তু তাই বলে মনের আনন্দের কিছু অভাব নেই। শীতের রাতের সমস্ত শিশির বিন্দু গড়িয়ে এসে অশ্বত্থ পাতার আঁকটিতে যেমন দুলতে থাকে, তার সমগ্র মনটি যেন মুখমণ্ডলে এসে সঞ্চিত হয়েছে। প্রতি নিঃশ্বাসে তা কেঁপে ওঠে। সুতপা ও তার মধ্যে ব্যবহারের যে আন্তরিকতা আগে ছিল, এখন তার নেই। ভদ্রতারটুকু অবশ্য আছে। দুপুরবেলা চিঠির গোছা এলেই তার মন চঞ্চল হয়ে ওঠে। সুতপার চোখ তা এড়ায় না। সুতপার চোখ এড়ায়নি এই লজ্জা তাকে দ্বিগুণ লজ্জিত করে তোলে। কিন্তু আশ্চর্যের এই যে এই সমস্ত লজ্জা, উদ্বেগ, চঞ্চলতা সমস্ত সমষ্টি কিন্তু দুঃখ নয়, কেমন এক রকমের তীব্র উন্মাদনা। অভিজ্ঞতাটা রমার মন্দ লাগে না। গাড়ির সময় হলেই রমার কিছুতেই স্থির থাকতে পারে না। সুতপা লক্ষ্য করে। বাড়ির বাইরে কারো পায়ের শব্দ শুনলেই তার বুকের মধ্যে হৃৎপিণ্ডের মাথা কোটা উগ্রতর হয়ে ওঠে। নিজের স্পন্দনে সুতপা রমার স্পন্দন বোঝে। সুতপার হৃৎপিণ্ড বলে যেন সে না আসে, যেন সে না আসে। আর রমার তালে তালে বাজতে থাকে আসুক আসুক আসুক। রাত্রে পাশাপাশি দুই ঘরে দুইজন শুয়ে থাকে। দুইজনের চিন্তা একই নদীর দুই বিপরীত কূল বেয়ে দুই বিপরীত দিকে গুণ টেনে চলে। আজ দুইজনেই সমান দুঃখী। তবে রমার দুঃখের পাঁট দুখানা উজ্জ্বল, সুতপার দুঃখ নিশ্ছিদ্র। মিহির অনেক দিন আসেনি। সে রাত্রের অভিজ্ঞতা অনুসারে কাজ করবার জন্য তার একবার কলকাতায় যাওয়া দরকার। সুতপা ছুটির দরখাস্ত করল। ছুটি অবশ্যই তার মিলল, কিন্তু সবাই বিস্মিত হয়ে গেল। এ আবার কেমন? যে সুতপা ছুটিতে অবধি ছুটি নেয় না, এখানেই থাকে, তার হঠাৎ এমন কী প্রয়োজন পড়ল? রমা শুধালো, সুতপাদি, তুমি ছুটি নিচ্ছ? সুতপা বলল, তোমরা পাড়াশুদ্ধ সবাই এমন অবাক হয়ে গেলে কেন? আমার কি কোনো কাজ পড়তে নেই? রমা বলল, তা কেন, তবে আমি এসে তোমাকে ছুটি নিতে দেখিনি, তাই একটু অবাক লাগছে। রমার অবাক হওয়া উচিত নয়। তার আসার সঙ্গে সুতপার ছুটি নেওয়ার একটা প্রচ্ছন্ন যোগ আছে। রমা আবার শুধল, কবে যাবে? সুতপা একটা শনিবারের উল্লেখ করল। তখন তার 10 দিন দেরি। ইতিমধ্যে সুতপা মিহিরকে খান 2-3 চিঠি লিখেছে, উত্তর পায়নি। মন দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারা যেত
সুতপার মধ্যে কোথায় যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে। মুখখানা তেমনি সুন্দর আছে, কিন্তু তার উপরে কেমন যেন একটা স্থির সংকল্পের অস্বাভাবিক দীপ্তি, খোলা তলোয়ারের শানিত উজ্জ্বলতার মতো। আজ শনিবার, সুতপার ছুটির দিন। রাত্রের ট্রেনে তার কলকাতা যাত্রার কথা। স্কুল থেকে সে একটু আগে বাসায় ফিরে এলো। গুছিয়ে গাছিয়ে নিতে হবে, রমাকে বাড়িঘর বুঝিয়ে দিতে হবে, অনেক কাজ বাকি। টেবিলের ওপর ছিল একখানা খামের চিঠি। অন্য দিনের মতো স্থিরতা তার থাকলে চিঠিটা দেখে তবে সে খুলত। চিঠিখানা খুলে ফেলেও তার বিস্ময়ের কোনো কারণ হলো না। মিহিরের চিঠি। তবে সে এতদিন পরে উত্তর দিয়েছে। মিহির লিখেছে যে সে শনিবার শেষ রাতে যাবে, যেন সে তৈরি থাকে। দুজনে রওনা হবে জব্বলপুরের দিকে। বিশেষ করে শনিবার স্থির করবার কারণস্বরূপ লিখেছে যে সেদিন মাঝরাতে ট্রেনে সুতপা কলকাতা চলে যাবে, কাজে এমন সুবিধে আর পাওয়া যাবে না। হঠাৎ নিজের নামটা পড়ে সে চমকে উঠল। এ চিঠি তবে কাকে লেখা? উপরে রমার নাম। তবে সে না জেনে রমার চিঠি খুলে ফেলেছে। কিন্তু ঠিকানা তো মিহিরের হস্তাক্ষর নয়। দুঃখের নতুন জগৎ আবিষ্কারের বিস্ময়ে বসে পড়ল। তবে যা অনুমান করেছিল তা মিথ্যা নয়। অনুমান? এ তো প্রমাণ তার হাতে। দেহের বীভৎস ক্ষতস্থানের দিকে চাইতে যেমন ভয় করে, অথচ না তাকিয়েও থাকতে পারা যায় না, চিঠিখানা নিয়ে সুতপার তেমনি অবস্থা। খানিকটা পরে আবার থামে। বটে, দুজনে পালানোর ব্যবস্থা অনেক দিন থেকে স্থির। পাছে তুমি দিনক্ষণ ভুলে যাও, তাই আজ আবার মনে করিয়ে দিলাম। তাহলে রমাও তৈরি ওর সঙ্গে পালিয়ে যাবার জন্য? কিন্তু কই, তার মুখ চোখ দেখে তো সুতপা বুঝতে পারেনি। বুঝতে পারা উচিত ছিল। রমাকে যেমন ভাবা গিয়েছিল তেমন নয় দেখছি, বেশ চাপা মেয়ে। চিঠিখানা নিয়ে নিজের বিছানায় গিয়ে সে শুয়ে পড়ল। দরজা দিতে ভুলল না। চিঠিখানা পড়তে পড়তে সে একরকম হিংস্র উল্লাস অনুভব করতে লাগল। এই চিঠিখানা চিঠির আঘাতে সে রমা ও মিহির দুজনকে ধরাশায়ী করতে পারে। মাত্র দুজন? সবচেয়ে বেশি আঘাত যে পেয়েছে তার নাম কি সুতপা রায় নয়? আমি পেছনের দিকে প্রাচীরের কাছে দাঁড়িয়ে থাকব, তুমি তোমার ঘরের সম্মুখের দরজা দিয়ে না বেরিয়ে বেরোবে পেছনে দরজা দিয়ে, উঠোনের দিকে। ঘড়িতে 4টার অ্যালার্ম দিয়ে রেখো। উফ, ক্যাম্পেনের প্ল্যানে কোথাও খুঁত নেই যে। মিহির লিখছে, তারপরে দুজনে পালিয়ে যাবে জব্বলপুরে। সম্মুখে অনন্ত পৃথিবী, অবাধ আকাশ। সুতপার মনে হলো, ইস, একেবারে রোমিও জুলিয়েট আর কি। তার মনের মধ্যে শত সহস্র শত বিরুদ্ধতার স্রোত প্রবল আবর্ত সৃষ্টি করে পাক খেতে লাগল। কিন্তু রোমিওর আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। এমন গোপনীয় কথা এরকমভাবে চিঠিতে লেখা উচিত হয়নি। এই দেখো না, আমার হাতে পড়ে গেল। এখন যে ইচ্ছে করলে তোমাদের সব প্ল্যান মাটি করে দিতে পারি। তবে অনেকদিন থেকে দুজনে চিঠিপত্র চলছে। রমার ক্লাসে একটি ছোট ছেলে পড়ত, তার নাম মিহির। এখন সুতপার মনে পড়ল সেই নামটি ধরে ডাকবার সময় রমার গলা এমন কাঁপত কেন। না, মিহিরটা এমন নীচ। আর রমাই বা কি সাধু? যাই বলো, এমন ডুবে ডুবে জল খাওয়া মেয়ে দেখতে পারিনি। কিন্তু এমন লুকোচুরির কি প্রয়োজন ছিল? খোলাখুলি সকলকে বলে কয়ে কি তারা যেতে পারত না? ঠেকাতো কে? তখনই আবার তার মনে পড়ল, এমন গোপনীয়তার পথ বিচারের পথ নয়। সে স্পষ্ট রমার সর্বনাশ চোখের ওপরে দেখতে পেল। তখনই তার মনে হলো রমাকে সর্বনাশ থেকে বাঁচাতে হবে। আর মিহিরের প্রতিও তার কি কোনো দায়িত্ব নেই? মিহির যে অন্যায় করতে যাচ্ছে তার পথে বাধা রচনা করাই কি সুতপার কর্তব্য নয়? সুতপা যদি প্রকৃতিস্থ বুদ্ধিতে নিজের মনটাকে বিশ্লেষণ করত, তবে দেখতে পেত রমা বা মিহির
কারো প্রতি কর্তব্যেই সে উদ্বুদ্ধ হয়নি। দারুণ ঈর্ষায় তার মন আলোড়িত হচ্ছে, কিন্তু নিজের দুর্বলতা সে স্বীকার করবে কেন? তাই কর্তব্য বুদ্ধির খাতে নিজের ঈর্ষাকে প্রবাহিত করে দিয়ে সে এক প্রকার আত্মপ্রসাদের স্বাদ অনুভব করল। নিজের ঈর্ষাকে স্বীকার করলে সে খাটো হয়ে পড়ত। অপরের প্রতি কর্তব্যের দায়িত্বে নিজেকে হঠাৎ মহৎ বলে মনে হলো। কিন্তু রমাকে বাঁচাবার উপায় কি? তাকে সব কথা খুলে বলবে? সুতপার তখনও এইটুকু প্রকৃতিস্থতা ছিল যাতে সে বুঝতে পারল এসব কথা এমন সময়ে এমনভাবে খুলে বললে কেউ বোঝে না, বুঝতে চায় না, বুঝতে পারে না। তাতে কোনো ফল হবে না, বরঞ্চ উল্টো ফল হবে। কিন্তু যেমন করে হোক রমাকে বাঁচাতে হবে, তাতে মিহিরকেও বাঁচানো হবে। তখন অপর কেউ সুতপাকে দেখলে ভাবত সে নিশ্চয় পাগল হবার মুখে। তার হাতের আঙুলগুলো বারংবার চঞ্চল হয়ে উঠছে, যেন অদৃশ্য কোনো একটা বস্তুকে নিষ্পেষণ করছে। চোখ হয়ে উঠেছে লাল, কপালের শিরা প্রহততন্ত্রীর মতো লাফাচ্ছে, চুল এলোমেলো, বক্ষের বিস্ফোরণ সংকোচনে ব্লাউজটা কম্পিত। ভাগ্যিস বাড়িতে তখন কেউ ছিল না, না চন্দনী না রমা। এমন সময়ে চন্দনী এসে ডাকল, দিদিমণি ওঠো, জিনিসপত্র গোছাতে হবে নি। সুতপা তাড়াতাড়ি উঠে পড়ে চিঠিখানা বুকের ভেতর জামার ফাঁকে রাখল এবং মুখে চোখে জল দিয়ে চেহারায় অনেকটা সুস্থ ভাব আনল। চন্দনী ঘরে ঢুকে অবাক হয়ে গেল। এ কি দিদিমণি, এখনো তোমার জিনিসপত্র গোছানো হয়নি? সুতপা বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখনই গুছিয়ে নিচ্ছি। রমা স্কুল থেকে ফিরে এসে সুতপার জিনিসপত্র গোছানোতে সাহায্য করতে লেগে গেল। সুতপা স্থির করেছিল যে এখন আর আলোড়নের পাকে নিজেকে ক্ষুব্ধ করবে না। তার সংকল্প স্থির হয়ে গিয়েছে। সমস্ত সংকল্পের মধ্যেই একটা শান্ত মহিমা আছে, সেই শান্তি তাকে ধৃতি দিয়েছে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে, হ্যাঁ, জিনিসপত্র সঙ্গে নিতেই হবে। সুতপা যাত্রার আয়োজন স্থির করে ফেলল। কিন্তু রওনা হবার এখন অনেক দেরি, রাত 10টায় গাড়ি। রমা শুধালো, সুতপাদি কবে ফিরবে? সুতপা বলল, বেশি দেরি হবে না। মনে মনে সে হাসল। রমা জানে না যে তার সমস্ত প্ল্যান সুতপার হাতের মুঠোর মধ্যে। রাত্রের আহার সেরে নিয়ে সুতপা আরেকবার মনে মনে হাসল। এত দুঃখের মধ্যেও তাকে আহারের ভান করতে হলো। বিছানা, সুটকেস একটা মুটের মাথায় চাপিয়ে সে স্টেশনে যাত্রা করল। রমা সঙ্গে যেতে চেয়েছিল, সুতপা তাকে সঙ্গে নিল না। বাড়ির সম্মুখের দরজা বন্ধ ছিল, খিড়কি দরজা দিয়ে সে বেরিয়ে পড়ল। খিড়কির একটা চাবি চন্দনীর কাছে থাকে, সে আসে খুব ভোরবেলা। আর একটা চাবি থাকতো সুতপার কাছে। সুতপা যখন স্টেশনে এসে উপস্থিত হলো তখনও গাড়ির অনেক দেরি। সে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে বিছানা রেখে একখানা আরাম কেদারায় গিয়ে বসল। টিকিট কিনবার কোনো তাগিদে অনুভব করল না। সেই নির্জন ওয়েটিং রুমে আবার সে নিজের অবস্থা ভাববার অবসর পেল। বাইরে জনতার কোলাহল, গাড়ির শব্দ, লাল নীল আলো, সমস্তই যেন আরেক জগতের ব্যাপার। যে নৌকো ডুবতে বসেছে, তীরের চিহ্ন তার কাছে মরীচিকা ছাড়া আর কি। অনেকক্ষণ বসে থেকে সে বাইরে বেরিয়ে এলো। ম্লান জ্যোৎস্নার আলোয় আকাশ ও পৃথিবী রহস্যময়। সে প্ল্যাটফর্ম ছেড়ে নিচে নেমে রাস্তা ধরে চলতে শুরু করল। কিছুক্ষণ চলবার পরে স্টেশনের সীমানা ছাড়িয়ে একটা শালবনের মধ্যে এসে দাঁড়ালো। একদিকে শালবন, ওপারে শহর, যে শহরের মধ্যে তার বাড়ি, মাঝখানে রেলপথ। বনের মধ্যে একটা গাছের গুড়ি হেলান দিয়ে সুতপা বসল। মাটিতে গাছের ছায়া পড়েছে, কালো কালো ধসে পড়া স্তম্ভ শ্রেণীর মতো। কার কল্পনার ইন্দ্রপ্রস্থপুরী যেন ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়ে ধুলোয় লুটোচ্ছে। সেই ধ্বংসাবশেষের মায়ের মধ্যে বিমূঢ়ের মতো সুতপা বসে রইল।
শালের ফুল সবে ফুটতে শুরু করেছে। ক্ষীণ জ্যোৎস্নার সঙ্গে সেই ক্ষীণ সুগন্ধ অঙ্গঙ্গিভাবে মিশ্রিত। চোখের জ্যোৎস্না আর ঘ্রাণের সৌরভ একেবারে এক হয়ে গিয়েছে। অবিরাম ঝিল্লির তালে তালে জোনাকিগুলো চমকাচ্ছে। হাওয়ায় শুকনো পাতা শিরশির করে নড়ছে, আর নিস্তব্ধতার আঁচলে বেষ্টিত সুতপা নিস্তব্ধ। সুতপার মনে পড়ল, ছেলেবেলায় তার মা সুতপা নামের ব্যাখ্যা করে বলতেন, মেয়ে আমার আর জন্মে উমার মতো অনেক তপস্যা করেছিল, তাই নাম পেয়েছে সুতপা। এ জন্মে বর পাবে মহাদেবের মতো। তার মনে হলো, মা থাকলে দেখত তার কথাই সত্যি হতে চলেছে। সে মৃত্যুঞ্জয়কে ছাড়া আর কাউকে বরণ করবে না। একবার তার বিস্ময় বোধ হলো, এই কি তার জীবনের শেষ রাত্রি? আর একটু পরে কি তার অস্তিত্ব থাকবে না? তার জীবনের আশা আকাঙ্ক্ষা কি ছায়ার প্রাসাদের মতোই ধুলোয় লোটাবে না? যে প্রাণ স্ফুলিঙ্গ মিরমিরিত হচ্ছে ওই জোনাকি জালের মতো, কিছুক্ষণের মধ্যেই তা ওই জোনাকিগুলোর চেয়েও মিথ্যে হয়ে যাবে। জলমগ্নের অন্তিম দৃষ্টিতে পৃথিবী যেমন সুন্দর দেখায়, তেমনি সুন্দর মনে হলো পৃথিবীকে। কিন্তু তৎসত্ত্বেও সে কেমন এক অনাস্বাদিত পূর্ব শান্তি অনুভব করল। তখনই তার মনে হলো, মৃত্যুর উপকূলের এই শান্তি কি সেখানে আরও গভীর হয়নি? হঠাৎ তার মনে হলো, রাত্রি নিশ্চয়ই অনেক হয়েছে। বাতাস বেশ শীতল। সে একটা ঝাঁকুনি দিয়ে উঠে পড়ল। সে আর স্টেশনের দিকে গেল না। রেললাইন পার হয়ে সোজা বাড়ির দিকে চলল। চারিদিক নির্জন। কলকাতাগামী ট্রেন অনেকক্ষণ চলে গিয়েছে। পথে লোক নেই। একটা কুকুর একবার ডেকে উঠে থেমে গেল। অদূরে রেলের ভারী আলো হাতে একটা লোক চলে গেল। আলোর গোলাকার দাগ পড়ল মাটিতে। বাতাসে টেলিগ্রাফের তারের সনসনানি। হঠাৎ করে শব্দ হয়ে সিগন্যালে আলোর রং বদলালো। অন্ধকারের লেবু ফুলের করুণ গন্ধ। চাঁদ প্রায় ডুবল বলে। সুতপা এসে দাঁড়ালো তার বাড়ির খিড়কি দরজার সম্মুখে। কান পেতে শুনল, সারা শব্দ নেই। একবার পৃথিবী আর আকাশের দিকে তাকিয়ে নিয়ে খট করে তালা খুলে ভেতরে ঢুকল। তারপর দরজা দিল বন্ধ করে। তখন চাঁদ অস্ত গিয়েছে। রমার অ্যালার্ম ঘড়ি বেজে উঠল। রমা লাফিয়ে উঠে দেখে রাত্রি 4টা। হঠাৎ তার মনে পড়ল না কেন এই জাগরণ। তারপরে ধীরে ধীরে যেন তার সব কথা মনে পড়তে লাগল। সব তার গোছানোই ছিল। ছোট একটা ব্যাগের ভেতরে টুকিটাকি পুড়ে নিয়ে উঠে দাঁড়ালো। একবার তপ্ত শয্যা, বহুদিনের ঘরটির দিকে তাকিয়ে তার দীর্ঘ নিঃশ্বাস পড়ল। জানলার ফাঁক দিয়ে দেখল তখনও পূর্ব আকাশে রং ধরেনি। পা টিপে টিপে এসে সে দরজার খিল খুলে ফেলে ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না। ঘুমের চোখে ছিটকিনি খুলতে ভুলে গিয়েছে ভেবে খোলা ছিটকিনি আবার খুলল। আবার দরজায় ধাক্কা দিল, কিন্তু তবু দরজা খুলল না। এ আবার কি? ওদিক থেকে তবে কেউ কি দরজা বন্ধ করে দিয়েছে? তার মনে পড়ল, কাল নিজে সে সুতপ চন্দনীকে বার করে দিয়ে খিড়কি এঁটে দিয়েছে। তবে আবার দরজায় ধাক্কা দিল। মনে হলো বাইরে থেকে কেউ যেন দরজা চেপে বসে রয়েছে। কে? তার শরীর কেঁপে উঠল। তার মিলনের অব্যবহিত এই মুহূর্তে বাধা এলো কোন সূত্র ধরে? নানা আশঙ্কায় তার মন চঞ্চল হয়ে উঠল। তার মনে পড়ল, মিহির অপেক্ষা করছে স্টেশনের পথে। ভোরের আলো হবার আগেই ট্রেনে উঠতে হবে। এবারে সে প্রাণপণে ঠেলা দিল। দরজা ঈষৎ ফাঁক হলো। যাক, তবে বাইরে থেকে কেউ দরজা বন্ধ করেনি। সে খানিকটা স্বস্তি অনুভব করল। দরজা একটু ফাঁক হলো, কিন্তু না খোলার কারণ বুঝতে পারা গেল না। বাইরে অন্ধকার। রমা টর্চের আলো ফেলল। কালো কালো ও কি? কোনো রকমে আঙুল চালিয়ে অনুভব করল, মানুষের চুল নাকি? না, তা অসম্ভব। কিন্তু দরজা তো আর খোলে না।
মনে হলো কে যেন দরজা চেপে বসে রয়েছে। কি? কে? কেন? কিন্তু ভোর হবার আর বিলম্ব নেই। যেমন করেই হোক একটা ব্যবস্থা করতে হবে। সে মূঢ়ের মতো দরজা ঠেলাঠেলি করতে লাগলো। চুল খুলে গেল, কাপড় শিথিল হলো, কপাল থেকে তার ঘাম ঝরতে আরম্ভ করল। অনেক ঠেলাঠেলির পরে দরজা 2-4 ইঞ্চি ফাঁক হলো। তখন আকাশেও একটু আলো হয়েছে। রমার মনে হলো কে যেন প্রাণপণ শক্তিতে দরজা ঠেস দিয়ে বসে রয়েছে। তার কম্পিত কণ্ঠ থেকে প্রশ্ন হলো, কে কে? নিজের বিকৃত স্বরে সে নিজেই চমকে উঠল। কে? উত্তর নেই। এবারে টর্চ ফেলতেই তার চোখে পড়ল শাড়ির পাড়। পরিচিত শাড়ি, সুতোপার শাড়ির পাড়। তবে কি সুতোপাদি সব জানতে পেরেছে? রমা সুতোপার নাম ধরে ডাকল। কোনো সাড়া নেই। এবারে ভালো করে আলো ফেলতেই দেখতে পেল সেই নারী মূর্তির ডান হাতে একখানা চিঠি, পাশে গড়াচ্ছে একটা ওষুধের শিশি। রমা মরিয়া হয়ে উঠেছে। এবারে ধাক্কা দিতে দরজার একখানা পাল্লা খুলে যেতেই একটি অসাড় নারী দেহ মাটিতে পড়ে গেল। রমা দেখল সুতোপার প্রাণহীন দেহ। রমা একটা অর্ধস্ফুট শব্দ করে মূর্ছিত হয়ে পড়ে গেল। চৌকাঠের দুদিকে 2 নারী দেহ লম্বিত, মৃতপ্রায় ও মৃত। সুতোপার সংকল্প সার্থকতায় পৌঁছেছে। দুর্গতির হাত থেকে রমাকে রক্ষা করবার জন্য সর্বনাশের দ্বার রুদ্ধ করে সে আত্মবিসর্জন করেছে। রমা ও মিহিরকে সে বাঁচিয়েছে, কিন্তু নিজে বাঁচল কি? গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রমথনাথ বিশির লেখে একটি গল্প সুতোপা। আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নূপুর।